কানাইহাটি গ্রামে বাস করত মিনু ও তার বাবা। মিনুর মা একটা কঠিন রোগে মারা যায়, আর এরপর তার বাবা মিনুর কথা চিন্তা করে আরেকটা বিয়ে করে। তার সৎ মায়ের একটা ছেলেও হয়। মিনুর ভাই রাজু বেশ বড় হয়। দু ভাই বোনের মিল থাকলেও মিনুর সৎ মা মিনুকে একদম সহ্য করতে পারে না। আজকাল শরীরটা যেন বড্ড বিশ্রাম নিতে চায়, শরীরটা যে বোঝে না আমার জন্য বিশ্রাম না। মা গো, আমাকে তোমার মতো আকাশের তারা বানিয়ে দাও না মা, না হলে আমার কাছে তুমি ফিরে এসো। কইরে সাইকুড়ানি, সারাদিন খালি টই টই করে ঘোরা, আর কাজের সময় হলে হাতে যেন ফসকা পড়ে। কিরে, কাজ করা হয়নি নাকি? কখন এসেছিস রান্নাঘরে? হ্যাঁ, কাজ তো করছি মা, রান্নাঘরের কাজ শেষ, জল এনে এক্ষুনি রান্না বসাচ্ছি। তাড়াতাড়ি হাতটা নাড়া, তোর বাবা তো দোকানে যাবে, রাজু স্কুলে যাবে। ইস, একে নিয়ে আর পারি না বাপু। আজ যদি মা বেঁচে থাকতো তাহলে আমায় কত আদর করতো, খাইয়ে দিত, গোসল করিয়ে দিত। বাবার তো সারাদিন আমার খোঁজ নেবার মতো সময় থাকে না। আচ্ছা, যাদের মা থাকে না সবার বাবাই কি আমার বাবার মতো এমন হয়ে যায়? মিনু, আরে ও মিনু, কানে কি হয়েছে তোর? সে কখন থেকে ডেকেই চলেছি। হো লতা, তুইও জল আনতে যাচ্ছিস নাকি রে? হ্যাঁ, জল আনতেই তো যাচ্ছি। তোকে ডাকতে তোদের বাড়ি গিয়েছিলাম, তোর মা বললো তুই জল আনতে গিয়েছিস। তোকে সেই পেছন থেকে ডেকেই চলেছি, আর তুই তো কিনা এক মনে হেঁটেই চলেছিস। খেয়াল করিনি রে। আয়, হাঁটতে হাঁটতেই কথা বলি, দেরি হলে মা কিন্তু আবার খুব বকবে। হ্যাঁ রে, চল মিনু। জানিস, আমার ফুল বাগানে খুব সুন্দর ফুল ধরেছে। বাবা কাল অনেকগুলো ফুলের গাছ এনে দিয়েছে। হোমা, তাই নাকি? খুব ভালো হয়েছে। আমাদের বাড়ির ফুল বাগানটি যত্নের অভাবে কেমন আধমরা হয়ে গেছে রে। বাড়ির পাশে রাঙা ঠাম্মা বলেছিল ফুল বাগানটি নাকি আমার মায়ের খুব শখের ছিল। মা অনেক শখ করে বাড়ির সামনে ফুলের বাগান করেছিল। হ্যাঁ রে, এটা তো আমার মাও প্রায় বলে। তোর মায়ের ফুল বাগান করা দেখে নাকি আমার মায়েরও খুব ইচ্ছে হয়েছিল, আর সেখান থেকে আমার মা বাড়িতে ফুল বাগান করেছে। জানিস লতা, বাবাকে 1 বছর আগেও দেখেছি মায়ের বাগানটি কত সুন্দর করে যত্ন নিত। বাবা আর আমি মিলে ফুলগুলো দেখাশোনা করতাম। এত বছর ধরে ফুলের বাগানটি যত্ন করলো, কিন্তু হঠাৎ কি যে হলো, বাগানটি আর যত্ন করে না, আর আমাকেও আর কাছে ডাকে না। কাঁদিস না মিনু, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা চলে এসেছি, চল জল নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরি। মিনুদের ঘরের সামনে আধমরা একটা ফুলের বাগান। বারান্দায় বসে এক দৃষ্টিতে ফুলের গাছের দিকে তাকিয়ে আছে মিনুর বাবা কমল। এই ফুলের বাগানে আমার আর রমার কত স্মৃতি জড়িয়ে আছে। কত শখ করে ফুল বাগানটি করেছিল। এত বছর তো বাগানটি আগলে রেখেছি, কিন্তু এখন আর পারছি না। এই ফুলের বাগানে ঢুকলে আমার মনটা যে দুমড়ে মুচড়ে যায়। কই গো, এতটা বেলা হয়ে গেল, সকাল সকাল দোকানে যাবে না? মা, ও মা, এই যে মা, আমার যে বড্ড খিদে লেগেছে, কিছু খেতে দাও না মা। আমাকে খা, সকাল সকাল কিছু পাস না? আমাকে খেয়ে পেটটা ঠান্ডা কর। এই লোকটাকে সেই কখন থেকে ডেকেই চলেছি, আর এখানে থ হয়ে বসে আছে। এই যে, এই কানে শুনছো না নাকি? এই তো, কি বলছো কি? খেয়াল করিনি আমি। এখানে অমন হাঁ করে সকাল সকাল বসে রইলে কেন? শরীরটা ভালো লাগছে না, খাবার থাকলে 4টে খাবার দাও, দোকানে চলে যাই খেয়ে। সকাল হতে না হতেই সবাই আমার কাছে খাবার চাও। বলি কয়দিকে যাবো আমি? কয়দিকে যাব? তোমার মেয়েকে দিয়ে একটা কাজও যদি ঠিকভাবে করানো যায়, সে কখন বেরিয়েছে জল আনতে, আর এখনো তার কোনো খোঁজ নেই। ছোট মানুষ যা পারে তাই করে,
তোমার মতো বুদ্ধি থাকলে তোমার মতোই কাজ করতো। ছোট মানুষ? বলি ছোট মানুষ? খাবার সময় তো আর ছোট থাকে না, কাজের সময় ছোট। খাটের মরা সব এসে জুটেছে আমার ঘাড়ে। সকাল সকাল আমি ঝগড়া করতে চাচ্ছি না, খাবারের আমার দরকার নেই, আমি দোকানে গেলাম। হতচ্ছাড়া অপয়া অলক্ষীটা আজ বাড়ি ফিরুক। আজ ওর একদিন কি আমার একদিন। আজকের পরে কাজ করতে গেলে হাত চলবে, পাও চলবে। মা মনে হয় খুব রেগে আছে, আজ কি খুব দেরি হয়ে গেল? হতচ্ছাড়িটা এসেছে দেখছি, দাঁড়া আজ তোকে মজা দেখাচ্ছি। কত সময় লাগে জল আনতে? তোর জন্যে যত ঝামেলা এই সংসারে, মরতে পারিস না তুই? মা, মা লাগছে, আমার খুব লাগছে মা। লাগার জন্যই তো মারছি রে হতচ্ছাড়ি। তোর মা মরেছে মরেছে, তোকে আমার ঘাড়ে দিয়ে বেঁচে গেছে। জমের কালে তুই কবে যাবি? হ্যাঁ মা ছেড়ে দাও, ফিরো না, আমার খুব লাগছে। তাড়াতাড়ি রান্না শেষ করে কাপড় কেচে ধুয়ে জঙ্গলে জ্বালানি আনতে যাবি। একটা কাজ করতে যদি সারাদিন লাগাস, তবে মনে রাখিস এবারই তোকে জমের গালে দিব। মা, মা গো, তুমি আমায় সুখে দেখো না, তোমার কাছে আমায় কেন নিয়ে যাও না মা? এখানে থাকলে যে ওরা আমায় মেরে ফেলবে। মিনু সেখান থেকে উঠে সংসারের সব কাজ গুছিয়ে একটা দা নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। এতটুকু শরীরে আর কতটা পরিশ্রম করলে ওরা খুশি হবে? একা একা জঙ্গলে আমি কি করে যাব? আমার যে খুব ভয় করে। এই তো চলে এসেছি। জঙ্গলের ভেতরে যাব না, এই মাথা থেকে কিছু জ্বালানি নিয়ে জলদি বাড়ি ফিরবো। মিনু জ্বালানি কুড়োতে কুড়োতে সেখানেই বসে পড়ল। খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে একটু ঘুমোতে পারলে খুব ভালো লাগতো। আমি একটু চোখটা বুঝি, তারপর বাড়ি ফিরবো। কিছুক্ষণ বাদেই মিনু ঘুমিয়ে পড়ল। হঠাৎ সে তার মাকে স্বপ্নে দেখল। কি রে মা, এখানে বসে কাঁদছিস কেন? মা, মা তুমি এসেছো? মা, মা গো, তোমার সাথে আমায় নিয়ে চলো না মা। আমি তো তোর সাথেই থাকি রে মা, সব সময় থাকি, শুধু তুই দেখতে পাস না। তুই তো আমাকে ভুলেই গেছিস। না মা, না, আমি তোমাকে ভুলিনি মা, তোমার কথা আমার সব সময় মনে পড়ে। তাহলে আমার ফুলের বাগানটা কেন যত্ন করিস না? কেন অযত্নে অবহেলায় ফেলে রেখেছিস? তোমার ওই ফুলের বাগানের কাছে গেলে যে মা খুব বকে, সারাদিন আরো বেশি কাজ করায়। ওই গাছগুলো বেশি করে যত্ন করিস রে মা, বাগানে দেখবি আবারও নানান ধরনের ফুলে ভরে যাবে। আর ওই ফুল গাছের মধ্যে দিয়ে আমি তোর সাথে থাকবো। তুমি সত্যি বলছো মা? আমি আজ থেকে আবার ওই ফুল বাগানের যত্ন করব, অযত্নে পড়ে থাকা গাছগুলোর যত্ন করব আমি। এই ঝোপের পাশে একটা পুকুর আছে, আর ওই পুকুর পাড়ে গোলাপ সহ আরো নানান রকমের ফুল গাছ আছে। যাবার সময় নিয়ে যাস, দেখবি তোর ফুল বাগান ফুলে পরিপূর্ণ হয়ে যাবে। তোর দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। মা, মা কোথায় তুমি? মা গো, আমি আবারও ফুল গাছ লাগাবো, আবারও লাগাবো। মা বললো না ওই পাশে পুকুর ধারে ফুল গাছ আছে, আমার নিয়ে যেতে। আমি নিয়ে যাবো বাড়িতে। ফুল গাছ? গাছগুলোকে কেউ যত্ন করে না, তবু কত সুন্দর। মা তো এই ফুলগুলোর কথাই বলেছে। যাই, কটা ফুল গাছ নিয়ে বাড়ি ফিরি। আজ আবারও আমি ফুল বাগানে যত্ন নেওয়া শুরু করব। মিনু ফুল ও জ্বালানি নিয়ে বাড়ি ফিরে আসলো। ফুল গাছগুলো তার বাগানে লাগিয়ে দিল।
মিনু রোজ সংসারের কাজ গুছিয়ে ফুল গাছগুলোতে জল দিত। এভাবে বেশ কিছুদিন পার হলো। দেখতে দেখতে ফুল বাগানের ফুল গাছগুলো বেশ তরতাজা হয়ে উঠল। একদিন সকালে হঠাৎ করে বাগানটা এমন সাজানো লাগছে কেন? কত সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে। আজ কয়দিন দেখছি ওই অপয়া মেয়েটা আবারও ফুল বাগানে এসে খুটখুট করছে। আমি কতবার না করেছি যেন ফুল বাগানে না আসে, ফুলের গাছগুলো যেন সব তুলে ফেলে। বাড়িতে এমন ফুল গাছ থাকলে তো ভালোই দেখা যায়। মেয়েটা এত যত্ন করে বাগানের ফুলগুলো ফুটিয়েছে। যত্ন না চাই, ওসব আমি বুঝি। এই সব তোমার কারসাজি। আজ এই গাছগুলো আমি তুলে ফেলবো। দয়া করে মা, আমার গাছগুলো তুলো না। আমি তোমার সব কথা শুনবো। তোমাকে আরো বেশি বেশি করে কাজ করে দেব মা। দূর হ হারামজাদি, আমার সামনে থেকে দূর হ। তোর ওই অপয়া মুখটা দেখলে আমার সারাটা দিন খারাপ যাবে। মুখ সামলে কথা বলো কমলা। দিন দিন তোমার ব্যবহার খুব খারাপ হয়ে যাচ্ছে। এই বাগানটি আগে মিনুর মায়ের ছিল। তোমার জন্য এতদিন বাগানটি অযত্নে পড়েছিল। এখন মিনু যখন এই ফুলের বাগানটি যত্ন করে আবার গড়ে তুলছে, তখন বাগানটি এমনই থাকবে। যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে পথ খোলা আছে, সোজা বাবার বাড়ি চলে যেতে পারো। কাল নাকিনি কবে যে দূর হবে এই সংসার থেকে, মাঝে মাঝে মনে হয় তোকে বিষ খাইয়ে মারি। মাগো, কি হচ্ছে আমার সাথে? যত আমার মায়ের কাছে ভালো হতে চাই, মা তত আমায় দূরে ঠেলে দেয়। দিদি, তুই আর কাঁদিস না। মা তোর সাথে খুব খারাপ ব্যবহার করে, এটা দেখে আমার খুবই খারাপ লাগে। আমি বড় হলে তোকে আর কষ্ট পেতে দেব না রে দিদি। তুই অনেক ভালো রে ভাই, তুই অনেক ভালো। আমার কষ্টগুলো কেউ না বুঝলেও তুই বুঝিস। এক সপ্তাহ কেটে গেল। একদিন কমল তার দোকান থেকে এসে কমলাকে বলল, কমলা, কি গো, কাজ শেষ হলো নাকি? কেন, হলোটা কি? কিছু বলবে নাকি? হ্যাঁ, দোকানের কিছু জিনিস আনতে আজই শহরে যাব। দুদিন পরেই ফিরে আসব। হঠাৎ করে এভাবে যাবে? শাহিন ভাই যাচ্ছে। তার তো শহরে অনেক পরিচিত মানুষ আছে। সে পাইকারিতে জিনিস আনে, তাই ভাবলাম আমিও তার সাথে যাই। কম টাকায় যদি কিছু জিনিস বেশি আনতে পারি, সেই আর কি। বুঝেছি বুঝেছি, যাবে যখন তো কিছু মুখে দিয়ে যাও। সকাল ধরে তো কিছুই খেলে না। পথে কিছু খেয়ে নেব। ছেলে মেয়ে দুটোকে দেখে রেখো। এইটা নিয়ে তুমি একটু ভেবো না। আমি ওদের দু ভাই বোনকে খুব যত্ন করে রাখবো। ভালো করে দেখে রাখবো। বইয়েই গেছে ওকে ভালো করে দেখে রাখার জন্য। এই দুদিন ওর ওপর এমন অত্যাচার করব যেন ঘর ছেড়ে পালায়। ফুল গাছগুলো এই বাড়িতে কিভাবে রাখে আমিও সেটা দেখব। কিরে মিনু, এই মিনু, এই খুঁটি কুরুনি, অপয়া গেলি কোথায় রে? হ্যাঁ মা, বলো। এই তো আমি ঘর মুছছিলাম। বলো কি বলবে? বলো কি বলবে? খুঁটে কুরুনির ঢং দেখো। ঘর মোছা হয়েছে তোর? হ্যাঁ মা, এই তো প্রায় শেষ হয়ে এসেছে। ঘর মুছে দেখ, বাইরে কিছু কাপড় রাখা আছে। কাপড়গুলো নেড়ে রান্নাটা বসা দেখি। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। শরীরটা আজ বড্ড ক্লান্ত লাগছে। একটু বিশ্রাম নিতে পারলে খুব ভালো হতো। বাবা গো বাবা, মাজাটা গেল রে বাবা। ও আরে ওই খুঁটি কুরুনি, সাই কুরুনি, হতসারা অলক্ষী, তুই এটা কি করেছিস রে? ওরে বাবা রে, কি সর্বনাশ হলো রে। মা, তোমার কি হলো মা? ওঠো ওঠো মা। সরে যা, সরে যা এখান থেকে। ধরবি না আমায় একদম। কিভাবে ঘর মুছেছিস? হ্যাঁ, সারা ঘরে জল আর জল। ইস, আমার কোমরটাই গেল রে। অকর্মার ঠিকই, একটা কাজেরও গুণ নেই। আমি তো ঠিকভাবেই মুছেছিলাম, কিন্তু
আমাকে ব্যথা দেওয়া? দাঁড়া, তোর অবস্থা আমি কি করি দেখ। আয়, এইদিকে আয়। কোথায় নিয়ে যাচ্ছ মা আমাকে? ছাড়ো মা, আমার খুব লাগছে। এখনো তো লাগার কিছুই হয়নি, একটু পর বুঝবি মজা। কমলা মিনুকে চুল ধরে টেনে হেঁচড়ে রান্নাঘরে নিয়ে গিয়ে চুলায় গরম খুন্তি করে হাতে খুন্তির ছ্যাঁকা দিতেই সে চিৎকার করে উঠল, মা, আমার খুব লাগছে মা, ছেড়ে দাও। এবার তোর জন্মের শিক্ষা হলো তো? কাজ করার সময় এবার থেকে দুবার ভেবে নিবি। সৃষ্টিকর্তা, এত নির্যাতন যে আমার আর সহ্য হয় না, আমাকে আকাশের তারা করে দাও। পরদিন সকালে মিনু তার ফুল বাগানে জল দিচ্ছিল আর হাতে যন্ত্রণায় কাঁদছিল। এদিকে কমলা মিনুকে ঘরে না দেখে রেগে মেগে বাইরে এসে দেখল, কিরে হতচ্ছারি, তোর দেখছি এখনো শিক্ষে হয়নি? বাড়ির কাজ না গুছিয়ে মরতে মরতে এই ফুল বাগানে এসেছিস? দাঁড়া, আজ তোর ফুলগুলোর কি অবস্থা করি দেখ। আমি সব কাজ গুছিয়ে তুই এসেছি মা, দয়া করে আমার ফুলগুলোর কিচ্ছু করো না। সর বলছি, সামনে থেকে সর অপয়া। আরে বাপ রে বাপ, বাবা গো বাবা, মরে গেলাম রে। পাটা ভেঙে গেল রে আমার। মা, কি হলো তোমার? রাজু, হ্যাঁ রাজু, তাড়াতাড়ি বাইরে আয়, পাশে পায়ে চোট পেয়েছে রে। মা, ও মা। ওরে মিনু রে, তাড়াতাড়ি ডাক্তার ডাক, আমার যে এই যন্ত্রণা সহ্য হচ্ছে না রে। কিরে দিদি, ডাকছিস কেন? ওমা, মায়ের আবার কি হলো? মা পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে, তাড়াতাড়ি হাটে গিয়ে হরি কাকাকে ডেকে আন। এরকম মানুষের একটু সাজা পাওয়া উচিত রে দিদি। প্রতিদিন তোর প্রতি কত অন্যায় করে, তবু তুই মায়ের জন্য এমন ছটফট করছিস। কি বলছিস কি তুই এসব? এইসব বলতে নেই রে ভাই, মা অন্যায় করলেও তিনি যে আমাদের মা। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ডাক্তার ডেকে আন। মা, মা তোমার কিচ্ছু হবে না, ভাই এক্ষুনি ডাক্তার আনবে। এইদিকে বাজারের অনেকের দোকান সহ মিনুর বাবার মুদির দোকানে আগুন লেগে যায়। মিনুর পরিবারে এই সংবাদটি শুনে সবাই খুব ভেঙে পড়ল। পরের দিন মিনুর বাবা খালি হাতে বাড়ি ফিরল। বাবা, তুমি এসেছো? বাবা, কাল আমাদের দোকানটি যে পুড়ে গেছে, কিন্তু তুমি খালি হাতে কেন? কপালটায় যদি পোড়া থাকে তবে বাকি জিনিস পুড়লেও আর সমস্যা কোথায়? শহরে মাল কেনার সময় চোরে আমার পকেট কেটে সব টাকা নিয়ে গেছে রে। এদিকে আমি পাটাও ভেঙে বসে রইলাম, কি যে চলছে এই সংসারটায়। সব আমার বাপের ফল। মা, তুমি অসুস্থ, এইসব নিয়ে তুমি একটুও চিন্তা করো না। আমার বাগানে অনেক ফুল ফুটেছে, রায়পুর হাটে ফুলের অনেক চাহিদা মা, সেখানে রোজ আমি ফুল বিক্রি করব। তোর সাথে আমিও যাবো রে দিদি, তাহলে তোর কষ্টটা একটু কম হবে। মিনুর ফুলের বাগানে অনেক ফুল ফুটেছিল। সে তার মাকে অসুস্থ অবস্থায় দেখে খুব সেবা যত্ন করত এবং রোজ বাড়ির কাজ গুছিয়ে ফুল তুলে হাটে বিক্রি করতে যেত। ফুল নিয়ে যান, ফুল একদম টাটকা টাটকা সতেজ ফুল। ও দাদা, এইদিকে আসুন, আমার দোকানে একদম টাটকা ফুল পাবেন। বাহ, ফুলগুলো তো সত্যি একদম টাটকা। এখান থেকে পুজোর জন্য রোজ ফুল নেই, কিন্তু সব বাসি ফুল। এ বাজারে একদম ভালো ফুল পাওয়াই যায় না। এই ফুলগুলো আমার বাগানের, রোজ আমি বাগান থেকে ফুল ছিঁড়ে এখানে বিক্রি করতে আসি। বেশ বেশ, এখন থেকে আমি রোজ তোমার এখান থেকে ফুল নেব। দাও, আমাকে এখান থেকে কিছু ফুল দাও। রোজ ফুল বিক্রি করে মিনুদের সংসার বেশ ভালোভাবেই চলতে লাগলো। ফুল বিক্রি করে মিনু তার মায়ের চিকিৎসাও করাতে লাগলো। ওঠো মা, ওঠো, তোমার জন্য ওষুধ এনেছি, ওষুধ খেয়ে নাও।
তুমি খাবার খেয়েছো মা? হ্যাঁ রে মা, খেয়েছি। তাহলে উঠো, ওষুধটা খেয়ে নাও মা। রাজু, একটু জল নিয়ে আয় তো ভাই। তুই আমায় ক্ষমা করে দে মা। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, যার শাস্তি স্বরূপ আজ আমাদের এই অবস্থা। তুমি আমার মা, মা কি সন্তানের কাছে কখনো ক্ষমা চাই? তোমার পরে আমার কোনো অভিযোগ নেই মা। হ্যাঁ রে মা, সব দোষ আমার। আজ থেকে আমাদের সংসারে শান্তি আর শান্তি। আয় মা, আমার কাছে আয়। আমার সেই আদরের ছোট্ট মেয়েটাকে চোখে পর্দা ফেলে এতদিন দূরে সরিয়ে রেখেছিলাম। আয় মা। আজ থেকে আমি আমার বাবা মাকে আবারও একসাথে পেলাম। আজ আমার অত্যন্ত আনন্দের দিন। আমার অন্তিম সময় চলে এসেছে। বা মোহিনী, খুব ইচ্ছা ছিল তোকে নিজের হাতে রাজমুকুট পরিয়ে রাজ সিংহাসনে বসানোর, কিন্তু কিন্তু আমার এই ইচ্ছেটা তো পূর্ণ হলো না। থাক বাবা, এইসব কথা বাদ দাও। তুমি সুস্থ হয়ে এরপর সব কথা বলো। আমি যে আর সুস্থ হব না রে মা, আমার সময় শেষ। রানী, রানী, আমার মেয়েটাকে দেখে রেখো। ওর মা মারা যাওয়ার পর থেকে তুমিই তো ওর মা হয়েছ, বলো? হ্যাঁ, হয়েছি তো। এখন এসব কথা বাদ দাও না। এসব কথা বাদ দিলে যে আর কিছুই বলা হবে না গো। আমার মেয়েটার জন্য আমি কিছুই করে যেতে পারলাম না। বাবা, মৎস্য রাজার হঠাৎ মৃত্যুতে মৎস্য রাজ্যে শোকের ছায়া নেমে এলো। এর ভেতর মৎস্য রানী রাজমুকুট পরে রাজ সিংহাসন দখল করলো। আজ থেকে সিংহাসন আমার, আমি যা বলবো সেটাই হবে। জি মৎস্য রানী, আপনার কথাই শিরোধার্য। যাও, এখন মৎস্য কন্যাকে রাজসভায় ডেকে আনো। জলদি ফিরবে, আমার রাজসভার বাইরে একটু কাজ আছে, সেখানে যেতে হবে। এ কি, আপনি কাঁদছেন কেন মৎস্যকন্যা? আপনার কি হয়েছে? কিছুই হয়নি আমার। আমার বাবার জন্য খুব খারাপ লাগছে মনটা। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু এই সময় আমাদের কিছুই করার নেই। আপনাকে এক্ষুনি রাজসভায় একবার যেতে হবে। মৎস্য রানী আপনাকে জরুরি তলব করেছেন। হ্যাঁ চলো। মুকুট তোমার মাথায়? আমার মাথায়? এত অবাক হবার কি আছে? না, অবাক হচ্ছি না। তুমি আমার মা, সিংহাসনে তুমি বসাও যেটা, আমি বসাও সেটা। বলো মা, আমায় ডেকেছো কেন? মূর্খ একটা। তোর মা? আমাকে মা বলবি না। এতদিন তোর বাবার কথা রাখতে গিয়ে তোর সাথে মায়ের অভিনয়টা করতে হয়েছিল। কি বলছো কি মা? এইটাই সত্যি। আরো একটা সত্যি এই যে এতদিন আমার এই সিংহাসনের প্রতি নজর ছিল, তাই তোর বাবাকে প্রতিদিন অল্প অল্প করে বিষ দিয়ে মেরে ফেলেছি। তোমার এত বড় সাহস! তুমি নাই মৎস্য রাজ্যের রানী হবার যোগ্য, না আমার বাবার স্ত্রী হবার যোগ্য, না আমার মা হবার যোগ্য। তোমাকে আমি ছাড়বো না। তুই আমাকে কি ছাড়বি না? তোকে এই রাজ্যে আমি রাখবো না, বহিষ্কার করব। তোকে এই রাজ্য থেকে আমি বহিষ্কার করব। আর এই লাল মৎস্যকে দেখছিস, একে বিয়ে করে আমি এই রাজ্য তাকে দিয়ে দেব। তারপর সুখে শান্তিতে বসবাস করব। যাও মা, এই রাজ্য থেকে বিদায় হও, না হলে কিন্তু তোমারও প্রাণের ঝুঁকি আছে বলে দিলাম। আমি ভালো বলেই বললাম, অন্য কেউ হলে তোমার বাবার মতোই অবস্থা করত। না বাবা, বাবা দেখো, তোমার অনুপস্থিতিতে হীরা আমার সাথে কি করছে। এই, তোরা কে কোথায় আছিস? এই আবর্জনাটাকে দূরে কোথাও ফেলে আয়। থাক থাক, আর আমাকে এভাবে বের করতে হবে না।
এই রাজ্য থেকে আমি নিজে চলে যাচ্ছি। পাগল ভেবেছিস আমাকে? তোকে এইভাবে যেতে দেব? তোকে মেরে ওই দূরে কোথাও ফেলে আসবো। লাল মৎস্য, এখন ওইভাবে বসে আছো কেন? দেখাও তোমার কেরামতি। ভালো হবে না, তোমাদের কারো ভালো হবে না। একদিন না একদিন তোমরা এই শাস্তি নিশ্চয়ই পাবে। ক্রিং ক্রিং ছু। যাও, এবার ওকে রাজ্য থেকে বহু দূরে ছুঁড়ে ফেলে এসো। আবর্জনার গন্ধ দূরে থাকাই ভালো। মৎস্যকন্যাকে রাজ্য থেকে অনেক দূরে একটা পরিত্যক্ত জায়গায় ফেলে আসে, যেখানে সহজে কেউ যায় না। সেদিন একটা বুড়ি মৎস্য কোনো একটা কাজের উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখলো, কি এত সুন্দর একটা মেয়ে এখানে এমন ভাবে ফেলা কেন? বেঁচে আছে নাকি মরে গেছে? এ মা, এ তো এখনো বেঁচে আছে। এই শরীরের বেশভূষণ দেখে মনে হচ্ছে এ কোনো রাজ্যের রাজকন্যা। সে যাই হোক, আগে একে বাঁচিয়ে তুলি, তারপর না হয় সব শোনা যাবে। এর আগে একটু জড়িবুটি রস করে খাইয়ে দেখি, ওর জ্ঞান ফিরে কিনা। আমি আমি এখানে কেন? কে আনলো আমাকে এখানে? আমি এনেছি। তুমি এখন সম্পূর্ণ নিরাপদে আছো মেয়ে, এখন তোমার আর কোনো ভয় নেই। কিন্তু সব কিন্তুর কথা পরে শুনবো, আগে ফলের রসটি খেয়ে নাও দেখি। এরপর মৎস্যকন্যা বুড়িকে সব কথা খুলে বলল। সব শুনে বুড়ি বলল, এখন থেকে আর কোনো ভয় নেই মেয়ে, তুমি এখন থেকে আমার কাছেই থাকবে, করবে ফিরবে, আনন্দ করে বেড়াবে। তোমার মতো আমারও একটা মেয়ে আছে, এক্ষুনি চলে আসবে। মা, ও মা, আমাকে এবার খেতে দাও তো, আমার যে খুব খেতে পেয়েছে। ও মা, এ আবার কি? এটা তোর আরেকটা বোন, বিপদে পড়ে আমার এখানে এসেছে। বিপদ? ও তাই বলো, আজ থেকে তোমার কোনো চিন্তা নেই, আজ থেকে আমরা দু বোন। মায়ের মতো দেখছি তুমিও খুব ভালো। আমার ভাগ্য খুবই ভালো যে আমার এই দুঃসময়ে এমন একটা পরিবার পেয়েছি। দিন যতই যেতে থাকে, মায়া মৎস্য ও মৎস্যকন্যা একসাথে বিভিন্ন জায়গায় মনের আনন্দে ঘুরে বেড়ায়। একদিন মৎস্যকন্যা মায়াকে বলল, মায়া, আমার জলের নিচে আর ভালো লাগছে না, চলো না মায়া, আজ একটু উপরের দিকে যাই। না না, উপরে গেলে মানুষ তো আমাকে দেখে ফেলবে। মানুষ যদি আমাদের দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কিচ্ছু হবে না, চলো না মায়া। আচ্ছা বলছিস যখন, চল, তোকে পৃথিবীটা দেখিয়ে আনি। তারা জলের উপর উঠে এসে দেখল চারদিকে খুব সুন্দর পরিবেশ, আশপাশে কেউ নেই। নদীর উপর বড় একটা মাঠ, চারিদিকে সুন্দর গাছগাছালি। গাছের নিচে বসে একটা রাখাল আপন মনে বাঁশির সুর তুলে চলেছে। কিরে, তোর আবার কি হলো? তাড়াতাড়ি চল এখান থেকে, সবকিছুই তো দেখলি। তারা না আর একটু, এই বাঁশির সুর শুনি। আমার যে খুব ভালো লাগছে এই বাঁশির সুর। আর একটু না, মা শুনতে পেলে খুব রাগ করবে। চল আজ। সেদিনকার মতো তারা সেখান থেকে চলে যায়। এইভাবে রোজ রোজ মৎস্যকন্যা নদীর উপর এসে লুকিয়ে লুকিয়ে রাখালের মন মাতানো বাঁশির সুর শুনে। এমনই একদিন, রোজ রোজ এই মেয়েটা এখানে এসে লুকিয়ে আমার বাঁশি বাজানো শোনে। কে এই মেয়ে? দাঁড়াও দাঁড়াও, ভয় পেও না, যেও না। কে তুমি? পরিচয় দিয়ে যাও। আমি? আমার পরিচয় জানার পর কি তুমি আর কখনো এখানে বাঁশি বাজাতে আসবে না? না না, অবশ্যই আসবো, তবে তুমি আমাকে সত্যিটা বলবে। আমি মৎস্যকন্যা। আসলে এই নদীর উপর আমি একদিন ঘুরতে এসে তোমার ওই মায়াবী বাঁশির সুর শুনে আটকা পড়েছি, তাই রোজ লুকিয়ে লুকিয়ে তোমার বাঁশির সুর শুনতে আসি। আমিও রোজ তোমাকে দেখি লুকিয়ে, এক চোখ খুলে। তাহলে তো তুমিও আমার মতন সমান দোষী। সেদিন কথার ছলে তাদের বন্ধুত্ব হলো। বেশ কিছু সময় তারা গল্প করলো। পরের দিন,
তোরা একটু তাড়াতাড়ি খেয়ে নে, আজ আমি একটু আমার মাসির বাড়ি যাব। হ্যাঁ মা, দাও, আমি আর মৎস্যকন্যাও ঘুরতে বেরোবো। কি রে, কি ভাবছিস মেয়ে? এইভাবে মিটি মিটি হাসছিস কেন? না না, কিচ্ছু না। মায়া, নেই, তাড়াতাড়ি খেয়ে নে। ইস, বড্ড যে খিদে পেয়েছে। সেদিন মৎস্যকন্যা আবারও নদীর ওপর উঠে এলো, কিন্তু রাখালকে দেখতে পেল না। সে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু রাখাল এলো না। রাখাল কি আমার ওপর রাগ করলো? ও কি আর কখনো এখানে আসবে না? না না, ও আসবে, নিশ্চয়ই কাল আসবে। এভাবে 2-3 দিন ধরে মৎস্যকন্যা রাখালের অপেক্ষা করলো, কিন্তু রাখাল ফিরে এলো না। এদিকে চিন্তায় না খেয়ে খেয়ে মৎস্যকন্যা অনেক ভেঙে পড়লো। তোর কি হয়েছে মা, বলবি আমাকে? খাওয়া দাওয়া তো সব ছেড়ে দিয়েছিস, তুই কি তোর রাজ্য নিয়ে চিন্তিত? না না মা, আমি রাজ্য নিয়ে কখনো ভাবি না। কিন্তু কিন্তু কি, খুলে বলতো মা। আমি পৃথিবীতে যেতে চাই মা। পৃথিবীর একটা ছেলেকে আমি খুব ভালোবেসে ফেলেছি, আমি তার কাছেই যেতে চাই। আয় হায়, কি বলছিস কি এটা? মানুষেরা কখনো ভালো হয় না, ওরা অত্যন্ত লোভী হয়। ওখানে গেলে তুই নির্ঘাত মারা পড়বি। মা, আমি একটিবারেই পৃথিবীতে যেতে চাই, তুমি আমায় আশীর্বাদ করো মা। তুই যে মৎস্যকন্যা, এই রূপে তুই কি করে যাবি সেখানে? আমি মানুষের রূপ নিতে পারবো মা। বাবা আমাকে একটা মন্ত্র শিখিয়েছিল, সেই মন্ত্র পাঠ করে আমি মানুষের রূপ নেব। কিন্তু আমার জানা মতে সেই মন্ত্র পাঠ করে তুই বেশি সময় মানুষ রূপে থাকতে পারবি না। সে না পারি না পারবো, তার ভেতর একটিবার ওই ছেলেটিকে আমি চোখের দেখা দেখতে চাই মা। ছেলেটিকে চোখের দেখা দেখতে চাই। তুই যখন যেতে চাস আমি তোকে আটকাবো না। তুই যা ভালো বুঝিস তাই কর, আর নিজের প্রতি খেয়াল রাখিস। তোকে খুব মনে পড়বে বোন, তোকেও আমার খুব মনে পড়বে। আমি এখন আসি রে, খুব তাড়াতাড়ি ফিরবো আমি। এই তো আমি মানুষ হতে পেরেছি। আমাকে এবার সেই রাখালের খোঁজ করতে হবে, যে করেই হোক সেই রাখালকে খুঁজে বের করতেই হবে। মৎস্যকন্যা ধীর পায়ে গ্রামের ভেতরের রাস্তা দিয়ে হেঁটে চলল। কিছু লোকের কাছে জিজ্ঞাসা করেও সে রাখালের কোনো খোঁজ পেল না। তবে কি তার আর কোনো খোঁজ পাবো না? আমিও এমন শরীরে আর বেশি সময় থাকতে পারবো না। আমায় যে এক্ষুনি মৎস্য রূপে ফিরে আসতে হবে। আমার হয়েছে যত জ্বালা, হতচ্ছাড়াটা জ্বরের অজুহাত দিয়ে আজ 3-4টে দিন ধরে মাঠে যাওয়াই বন্ধ করে দিয়েছে। এতগুলো গরু ছাগলকে আমি কি করে খেতে দেব? কটা দিন আমাকে আত্মগোপন করে এই পুকুরেই থাকতে হবে। আরে আরে, আমি কি দেখছি? পুকুরের মধ্যে মৎস্যকন্যা! মা গো মা! একদম না, একদম পুকুরে ডুব দেবে না। তোমাকে আমি দেখে ফেলেছি, তুমি মৎস্যকন্যা। দয়া করে আমার পরিচয় কাউকে বলে দিও না। তুমি যা বলবে আমি তাই করব। তাহলে তো আমার টাকা পয়সা সোনা দানা চাই, অনেক অনেক চাই। কি গো, কথা বলো, দয়া করে আমাকে কোনো বিপদে ফেলো না। আচ্ছা, তোমাকে বিপদে ফেলবো না, আগে আমাকে অনেক ধনী করে দাও, না হলে গ্রামের মানুষের কাছে তোমার কথা বলে দেব। তারা তোমাকে অনেক টাকায় শহরে বিক্রি করে দেবে। তারপর ওই যে মৎস্যকন্যাদের নিয়ে কি করে না, কেটে কেটে টুকরো টুকরো করে। না না, তুমি কাউকে কিচ্ছু বলো না, আমি তোমাকে অনেক বড় লোক করে দেব, অনেক। এরপর মৎস্যকন্যা তার জাদু শক্তি দ্বারা রমাকে এক কলস সোনার মোহর দিল। আশা করি তুমি অনেক ধনী হয়ে যাবে। হব কিনা তা তো বলতে পারছি না, তবে খুব শীঘ্রই আবার ফিরে আসবো। তোমাকে দিয়ে কোনো বিশ্বাস নেই, যদি এই পুকুর থেকে পালিয়ে যাও। আমি চাইলেও 3 দিনের ভেতর এই পুকুর থেকে যেতে পারবো না। 3 দিন পর আবার আমি মানুষের রূপ নিতে পারবো। ঠিক আছে, এই 3 দিন রোজ তোমার সাথে দেখা হবে। আজ আসি তবে। রাখাল নামের সেই ছেলেটি গাছের আড়াল থেকে সব দেখছিল। তার মা চলে যাবার পর সে মৎস্যকন্যার কাছে এলো। মৎস্যকন্যা, তুমি তুমি এই পুকুরে কি করছো? রাখাল, রাখাল তুমি? আমি তো তোমার খোঁজে এসেছি, কিন্তু এখানে এসে আমি বিপদে পড়েছি। জানি, আমি সব দেখেছি, আর উনি আমার মা, আমার সৎ মা। কি
লোভী মহিলা। ও যে আমাকে বিপদে ফেলবে রাখাল। না না, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কিচ্ছুই হতে দেব না। এই কদিন তোমার কি হয়েছিল? তুমি কেন যাওনি নদীর ধারে? আমার যে খুব জ্বর এসেছিল, তাই তো আমি যেতে পারিনি। আজও বিছানা থেকে উঠতে পারছিলাম না, কিন্তু মায়ের বকাঝকা আর গালমন্দে উঠে পড়তে হলো। সেসব কথা বাদ দাও, তোমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে, না হলে আমার মা এক্ষুনি 7 গ্রামের মানুষ এক জায়গায় করে তোমাকে বিপদে ফেলতে পারে। এবার কি করব তাহলে? আমার তো 3 দিনের ভেতর তোমাদের মতো পা হবে না, হাঁটতে পারবো না আমি। তুমি তো জাদু জানো, জাদুর সাহায্যে ছোট হয়ে যাও। আমি তোমাকে এই পাত্র করে নদীতে পৌঁছে দেব, কেমন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি এক্ষুনি ছোট হচ্ছি। এবার নিশ্চিন্তে চলো। এইদিকে রমা আশপাশের অনেকের সাথে মৎস্যকন্যার কথা বলল। কথাটি খুব দ্রুত 5 কান ছড়িয়ে পড়ল, আর দলে দলে লোক সেই পুকুরে ভিড় জমাতে লাগলো। এই তো এই পুকুরেই আছে সেই মৎস্যকন্যা। দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদের দেখাচ্ছি। এই মৎস্যকন্যা, তাড়াতাড়ি পুকুরের নিচ থেকে বেরিয়ে আয়, না হলে কিন্তু জাল ফেলে তোকে ধরে আনবো। কিরে, কথা কানে যায় না? ধুর, এই সব গুজব শুনে কেন যে এলাম এখানে। মৎস্যকন্যা আসবে পুকুরে? খেয়ে দেয়ে তো কোনো আর কাজ নেই মৎস্যকন্যার, তাই না? হ্যাঁ, আমি সত্যি বলছি। হাই রতন, তাড়াতাড়ি জাল ফেল তো পুকুরে, সবাইকে দেখিয়ে দে আমি সত্যি বলছি না মিথ্যা। হতচ্ছাড়িটাকে যদি একটিবার ধরতে পারি না, তবে মজা দেখাবো। মা, আমি গরুকে জল খাওয়াতে যাচ্ছি। গরুগুলো খুব ডাকাডাকি করছে, তুমি ওসব বাদ দাও, বাড়ি ফিরে যাও। এই এই সবাই যাও 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 তো, যে যার বাড়ি ফিরে যাও। এই গাল কাটা মহিলাটা তো এমনই, শুধু শুধু কাজকর্ম ফেলে ছুটে এলাম এখানে। হতচ্ছাড়ি মৎস্যকন্যা সবার কাছে আমাকে এমন ছোট করে পালিয়ে গেল না। ওকে এভাবে হাতছাড়া করা আমার একদম উচিত হয়নি। ভাগ্যিস তুমি সময় মতো এসে পড়েছিলে, না হলে আমার যে আজ কি হতো। কি আর হতো, গ্রামের সবাইকে সাহায্য করতে করতে তোমার জাদু একসময় ফুটো বেলুনের মতো ফুস হয়ে যেত। সত্যি তুমি আমার খুব উপকার করলে। মা বলেছিল মানুষ জাতি বেশি ভালো না, তাই সত্যি হলো। কিন্তু তুমি তো অনেক ভালো। আমাকে দিয়েও বিশ্বাস নেই? ওই যে তোমার নদীতে চলে এসেছি, এবার যাও। রাখাল, তোমাকে তো একটি কথা বলাই হয়নি। আজ যদি না বলি, তবে হয়তো বা কথাটি বলাই হবে না আর। কি কথা বলো? এই কদিনে আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি রাখাল। তুমি কি আমার সাথে আমার রাজ্যে যাবে? দুজনে মিলে না হয় নিজেদের মতো জীবনটা শুরু করব। কিন্তু আমি যে মানুষ। আমি তোমাকে আমার জাদু দ্বারা আমার মতো করে দেব, যাতে তুমি। তা গেলে তো মন্দ হয় না, এমনিতেও এখানে আমার আপন বলতে কেউ নেই। আমারও আপন বলতে কেউ নেই, তবে আজ থেকে অতি আপন বলতে কাউকে পেলাম। আজকে আমার অনেক আনন্দের দিন, অনেক আনন্দের দিন। বলি, শুনছো? তুমি চা খেয়ে এখনো এখানেই বসে আছো? কেন? কাল তো সব টাটকা বাজার ঝুড়ি ভর্তি করে নিয়ে এলাম, এখন আবার বাজারে পাঠাবে? দেখো, আমি কিন্তু এই শরীরে বারবার বাজার আর বাড়ি ফিরতে পারবো না। কাল ঠিক করে ফর্দ লিখে দিতে পারলে না কেন বলো তো? এই তোমার এক দোষ, কোনো কথা পুরোটা না শুনে বলতে শুরু করো। বাজারে যেতে হবে আমি কি একবারও বলেছি? তা বলনি, তবে আমার বসে থাকা নিয়ে যে তোমার হিংসে হচ্ছে তা আমি বেশ বুঝতে পারছি। কি? আমি হিংসুটে? তুমি এই কথা বলতে পারলে? এতদিন তোমার সাথে সংসার করি কিনা হিংসুটের তকমা পেলাম এই শেষ বয়সে এসে। ঝগড়া করো না, আজ একটা শুভ দিন, তাড়াতাড়ি রান্না শেষ করো। রান্না তো প্রায় শেষ হয়ে এসেছে। আসলে বাড়িতে আয়োজন হবে আর ঝগড়া হবে না, কথা কাটাকাটি হবে না, এমন বাঙালি বাড়ি কি একটাও আছে? আহ, থাক সে কথা। তুমি কি কিছু বলতে এসেছিলে, নাকি নিয়ম করে ঝগড়া করতে এসেছো তুমি? আমি মোটেও ঝগড়া করতে আসিনি, তোমার সাথে ঝগড়া করতে আমার বইয়েই গেছে। তুমি এখন স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকো, খোকা এলে তাকে সাথে নিয়ে বাড়ি ফিরবে। আর হ্যাঁ, গহরকেও সাথে নিয়ে যাও। ভ্যান সাথে না নিয়ে গেলে
জিনিসপত্র নিয়ে ফিরবে কেমন করে? তা তো ঠিক বলেছ, কিন্তু আমি স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছি দেখলে খোকা যে ভীষণ রাগ করবে। সে করলে করবে, তুমি যাও। কতদিন বাদে ঘরের ছেলে ঘরে ফিরছে বলো তো? ঘরে যেন প্রাণ ফিরে আসছে। তা যা বলেছ, এমন শিক্ষিত ছেলে 10 গ্রামে আর একটাও আছে নাকি? আমার ছেলে সবার সেরা। ছেলের প্রশংসা করার অনেক সময় পাবে। এখন যাও তো, নয়তো দেরি হয়ে যাবে। তোমার রান্নাঘরে গিয়ে দেখো তরকারি তলায় লেগে গেল কিনা। এই লোকটাকে নিয়ে আর পারি না বাপু। বেগুন ভাজা বসিয়ে এসেছি, খোকা খুব ভালোবাসে, দেখি পুড়ে গেল কিনা। তুমি সবসময় বকবক করে আমার কাজে দেরি করিয়ে দাও। দরজাটা টেনে দিও, আমি স্টেশনে খোকাকে আনতে যাচ্ছি, বুঝলে? সাবধানে যেও। বাবা, তুমি কোথায় যাচ্ছ? খোকা, তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? তোর তো স্টেশনে থাকার কথা। দেখ না, তোর মা আমাকে পাঠালো। তোমাকে তো এই শরীরে এত দৌড়ঝাঁপ করতে বারণ করেছিলাম, গহরকে পাঠালেই তো হতো। তা হতো, তবে তোমার মায়ের শান্তি হতো না। তুমি তার আধার ঘরের একমাত্র প্রদীপ কিনা। আর কথা নয়, চলো এবার ঘরে চলো। এসে ভালোই করেছো বাবা। আমি স্টেশনে একটা গরুর গাড়ি পেয়েছিলাম, সেটা এফডি এলো। কখন থেকে দাঁড়িয়ে আছি, একটা গাড়িরও দেখা পাচ্ছি না। এ কি আর শহর রে বাবা? গ্রামে এত গাড়ি ঘোড়া নেই বলেই তো এত শান্তি চারদিকে। চল খোকা, তোর মা খাবার নিয়ে অপেক্ষা করছে। আর কি আনন্দ যদি দেখতি তুই, তার ছেলে কত বড় পাশ দিয়ে ঘরে ফিরছে। মা তো এমনই, নিশ্চয় বাতের ব্যথা নিয়ে ভোর থেকে সব কাজ করছে একা হাতে। বাবা, আমাদের তো কম কিচ্ছুটি নেই। মাকে সাহায্য করার জন্য একটা লোক রাখলে এমন কি ক্ষতি হয় বলো তো? ক্ষতি হয় বাবা, অনেক ক্ষতি হয়। তোমার মায়ের সংসারটা হলো তার প্রাণ, আর সে সব কাজ একা হাতে করে শান্তি পান। তাকে তার মতের বিরুদ্ধে কি নিয়ে যাওয়া যায় রে? মাকে নিয়ে আর সত্যিই পারি না। বাড়িতে যেতে দাও, সব নিয়ম আমি ভাঙবো এবার। অনেক হয়েছে। এই মা ছেলের মাঝখানে আমি অসহায় একেবারে। এত তাড়াতাড়ি চলে এলে তোমরা? ওষুধটাও তো খেয়ে যাওনি। এই যে পানি নিয়ে এলাম, নাও ওষুধটা খেয়ে নাও। তোমার তাড়া খেয়েই তো হন্তদন্ত হয়ে বের হয়ে গেলাম। এক্ষুনি খেয়ে নিচ্ছি। দেরি যখন হয়েছে তখন আর একটু পরে খেলে তো আর কিছু হবে না। যাও, দুজনে মুখ হাত ধুয়ে এসো তো। আমি খাবার বাড়ছি, খাবার খেয়ে ওষুধ খেয়ে বিশ্রাম নিও। চল খোকা, জানিস তো তোর মাকে, তার কথার বাইরে গেলে মস্ত বিপদ রে। মা, কি হয়েছে? তুমি আমার সাথে কেন কোনো কথা বলছো না? আমি আশায় কি তুমি খুশি হওনি? সন্তান ঘরে ফিরে আসা যে বাবা মায়ের জন্য কতটা আনন্দের, সেটা যখন তুই বাবা হবি তখন বুঝতে পারবি বাবা। আমি তো তোমার নিজের মা নই, সৎমা। সৎমা মানেই তো খারাপ, তাই তো এত খবর দেবার পরেও ঘরে এলে না বাবা। আহা, রাগ করো না মা। জন্মের পর তো আমি মাকে দেখিনি। তুমি ছোট্ট বাচ্চাটাকে কোলে তুলে না নিলে এই আমার কি হতো বলো তো? শহরে পড়াশোনার কত চাপ জানো? চাইলেই কি আর আসা যায়? এসেছি তো মা তোমার কাছে। সৎ নয়, তুমি আমার মা, শুধু মা। আর রাগ করো না, খুব খিদে পেয়েছে। এনেছি, খাবার দিচ্ছি, তাড়াতাড়ি খেতে আয় বাবা। সালাম মাস্টার মশাই, কেমন আছেন? আরে খোকা, কবে এলে বাবা? কেমন কাটছে তোমার দিনকাল? পড়াশোনার কি খবর? তুমি তো আমাদের গ্রামের গর্ব। আজই এলাম, পড়াশোনা শেষ, এখন চাকরির চেষ্টা করছি। আশা করি বিদেশের কোনো এক দেশে হয়ে যাবে। দোয়া করবেন আমার জন্য। তুমি সবার মতো দেশ ছেড়ে যাবে বাবা? এ দেশের দায়িত্ব তবে কে নেবে বলো তো? এই যে গ্রামটা দেখছো, এখানে মানুষ আজও পাঠশালায় আসতে ভয় পায়। পড়াশোনা করে তো পেটে খাবার জুটবে না, কাজে গেলে তবুও কিছু আয় হবে। এই দেশটার আসলে কিছুই হবে না, কিছুই হবে না এই দেশটার। এসব কি বলছেন মাস্টার মশাই? ঠিকই বলছি। অতিবৃষ্টি আর অনাবৃষ্টি তো আছেই, আবার ফসলের সময় ফসলের দাম নেই।
আবার কখনো আকাশ ছোঁয়া দাম। দিন দিন ধনীরা ধনী হচ্ছে আর গরিবরা গরিব হচ্ছে। আমার সোনার দেশটা আর হাসে না, ফসলের মাঠে আর সোনার রোদ ওঠে না। আমি চলি, আবার দেখা হবে তোর সাথে। এতক্ষণে এলে? এই নাও তোমার প্রিয় ফুল। তুমি কি করে জানলে আমি এখানে আসব? বাড়ি একসাথে বড় হলাম, আর তোমার ব্যাপারে জানবো না? পথে তোমার বাবার সাথে দেখা হয়েছিল। বাইরে যাওয়ার কথা শুনে সে বড্ড মন খারাপ করলো জানো। বাবার কথা ছাড়ো, সে কোর আটকে তো রইলো। অভাব ছাড়া জীবনে আর কি পেলো মানুষটা বলো তো? তাছাড়া তোমারও তো কত স্বপ্ন বলো, একদিন তোমার কত নাম হবে। কাকিমা তো সব সময় বলে আমার খোকার জগৎ জোড়া নাম হবে। আর তুমি, তোমার খারাপ লাগবে না আমি না থাকলে? আমার কথা ছাড়ো, তা কদিন থাকবে বলো তো? তেমনই ইচ্ছে, তবে যে কটা দিন আছি আমি বাবার ক্ষেত খামারগুলো দেখব। তবে যে গ্রামের লোক হাসবে, এত লেখাপড়া শিখে কিনা জমিতে চাষ করবে। যে বাবা আমাকে খেতে চাষ করে মানুষ করলো, তার কাজে হাত লাগালে যদি লোক হাসে, হাসুক না। শুনতে হয়ে এলো, এখন ঘরে যাই, আবার দেখা হবে। তবে হ্যাঁ, তোমার কোনো কাজে দরকার পড়লে আমাকে বলতে কিন্তু দুবার ভেবো না। মা, কিছু কি হয়েছে? তুমি মন খারাপ করে বসে আছো কেন? ঘরের কথা না শুনলে এমনই হয়। আমি তখন কত করে বললুম, আমার কথা তো কানে নিলে না। এখন বসো। কি হয়েছে না বললে বুঝবো কেমন করে? আমাদের সব জমিতে এবার বেগুনের চাষ করেছিলাম, ভেবেছিলাম ভালো দাম পাবো। কিন্তু এই শীতের বাজারে বেগুনের দাম একেবারেই পড়ে গেছে। বেগুনের খরচা ওঠা তো দূরের কথা, গাড়িতে করে বাজারে নিয়ে যাব সেই টাকাও হচ্ছে না। সংসারটা কেমন করে চলবে বলতো? আহা, তুমি ভেবো না তো বাবা, একটা না একটা উপায় ঠিকই বের হবে। আমি তো আছি, তাই না? না খেয়ে চিন্তা করলে মাথায় কখনো বুদ্ধি আসবে না। চলো আগে খাবার খেয়ে নাও। শীতের মধ্যে আমি খাবার নিয়ে বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। চল বাবা চল। মা, এটা কি বানিয়েছো? বেগুনের চাটনি। এটা আমাদের খেতে টাটকা বেগুন, তোর বাবা খুব পছন্দ করে। এত যত্ন করে বানালাম। কেন রে খোকা, খেতে ভালো হয়নি? খুব মজা হয়েছে মা। আচ্ছা মা, এটার কে কে বানাতে পারে? গ্রামের কম বেশি সবাই পারে। কেন রে? এই ব্যাপার নিয়ে ভাবতে হবে। শহরের অনেক মানুষ চাকরির জন্য রান্না করে খাওয়ার সময় পায় না। আমরা বেগুনের চাটনি বিক্রি করলে তারা সহজেই খেতে পারবে, আর বেগুনের চেয়ে চাটনি বিক্রি করলে ভালো দাম পাবে। বাহ, এই চাটনি তো 1 মাস ভালো থাকে, কিন্তু আমার আচার কি তাদের পছন্দ হবে? কেন হবে না? মায়ের হাতের বেগুনের চাটনি এই ভরা শীতে গরম ভাতে সবাই মজা করে খাবো। খোকা, খাওয়ার সময় এত কথা বলতে নেই, খেয়ে নাও। আর তুমি শহরে কবে যাবে? এখানে থাকলে পড়াশোনা তো কিছুই হবে না। তুমি কি গো, ছেলেটা তো আজই বাড়ি এলো। আমি চাই না আমার ছেলে গ্রামের চাষিদের মতো জীবনযাপন করুক। ওকে অনেক বড় হতে হবে, জগৎ জোড়া নাম করতে হবে ওর। সব হবে, কিন্তু ছেলেটা তো আমার বড় হয়েছে। ঘরে আমার একদম মন বসে না। ও যখন এসেছে, মেয়েও আমাদের দেখাই আছে। এবার বিয়েটা সেরে নাও। বেকার ছেলের হাতে মেয়েকে দেবে? ওর চাকরি হোক। এতদিন তো একাই ছিলে, আর কটা বছর কষ্ট করো না। তোমার পরিকল্পনা আশা করি সকলে বুঝতে পেরেছে। এতে কিন্তু সকলের বড্ড উপকার হবে। ঠিক বলেছ, কিন্তু আমার বড্ড ভয় হচ্ছে। গরিবের স্বপ্ন তো ভোর হলেই ভেঙে যায়। কিংবা ধরো, বেগুনের চাটনির যদি নাম ডাকো হয়, তখন যদি আমাদের তোমরা না রাখো, বোঝোই তো সময় ভালো নয়। এটা কেমন কথা হলো ধনাবাই? এটা আমাদের গ্রাম, আর গ্রামের প্রতিটি মানুষ আমাদের পরিবার। আমার তাহলে কোনো অসুবিধা নেই, চলো সকলে মিলে কাজে লেগে পড়ি। তা তো অবশ্যই, তবে ধরা ভাই, প্রথমে অল্প কিছু বাজারজাত করে দেখি কেমন সাড়া পাই, তারপর বড় আকারে করব। খোকা, তোমার বাবা এদিকে আসছে। উনি কিন্তু এসব সহ্য করতে পারেন না।
আপনি একদম চিন্তা করবেন না, মা আমার পাশে আছে। আজ রাতেই আমার মা সব গুছিয়ে রাখবে। আমি তাহলে এখন চলি। ঠিক আছে, কাল সকালে তাহলে দেখা হবে। কাকিমা, ও কাকিমা, কাকিমা থেকে কবে মা বানাবি নীলা? তা কি ব্যাপার রে মা, তুই এই সময় এলি? ওরা এখনো ফেরেনি? পুরো গ্রামটা ওদের অপেক্ষা করছে। না রে মা, কোনো বিপদ আপদ হলো কিনা কে জানে। মা, আমরা এসে গেছি গো। জানো মা, শহরের লোকেরা তোমার বেগুনের চাটনির খুব প্রশংসা করেছে। কাল থেকে শহরের গাড়ি আসবে আমাদের চাটনি নিতে। বাবার ক্ষেতের বেগুনের আর লোকসান হবে না গো। আমার সোনা ছেলে, কি ভালো খবর দিলি। যা বাবা, হাত মুখ ধুয়ে নে, আমি খাবার বাড়ছি। নীলা মা, ধনা, তোরাও খেয়ে যা। আমি খাবো না কাকি, আমি বরং তোমাকে বেগুন কেটে সাহায্য করতে চাই। কি হয়েছে? তুমি এমন মনমরা হয়ে বসে আছো কেন? ছেলেকে এত লেখাপড়া করালাম, সে বড় চাকরি করবে, গ্রামের লোকেরা তাকে সম্মান করবে। ছেলে আমার এত লেখাপড়া শিখে গ্রামেই পড়ে রইল, হলো বেগুন চাটনি বিক্রেতা। বলুন, তুমি চেয়ে দেখো, তোমার ছেলের শিক্ষার আলোতে আজ পুরো গ্রাম আলোকিত। তোমার ছেলে 10 জনের একজন। বড় চাকরি করলেই মানুষ বড় হয় না গো, বড় চাকরি করলেই বড় হয় না। বড় মানুষ হতে খোকার মতো বড় হতে হয়, বুঝলে? খোকার মতো বড় হতে হয়। সান্ত্বনা দিচ্ছ? আমাকে এসব সান্ত্বনা দিও না। আমি অশিক্ষিত গ্রামের চাষি হতে পারি, কিন্তু এতটা অবুঝ নই আমি। পুরো দেশের লোক আমাদের গ্রামকে বেগুনের চাটনির গ্রাম বলে জানে। আমরা পারতাম না গো, আমরা পারতাম না। আমাদের স্বপ্ন দেখিয়েছে খোকা। গ্রামের কত মানুষ আজ সুখে দিন কাটাচ্ছে, কত দিনে কত কি হয়ে গেছে দেখেছো। আর তোমার ডুবে যাওয়া বেগুনের জমিটার হাল ধরলো, তবুও তুমি। কি যে আনন্দের দিন কাটছে সকলের। সবচেয়ে আনন্দের জিনিস কি জানিস খোকা? মায়ের কাছে ছেলের থাকা। তুই পাশে থাকলে আমার যেন সব থাকে। জানিস, তুই থাকলে আমার ভাঙা ঘরে যেন চাঁদের আলো নেমে আসে। তুই আমাকে ছেড়ে কোথাও যাসনি খোকা? না গো মা, আমি অনেক দূরে চলে যাব। চিঠি এসেছে, কালই আমাকে চলে যেতে হবে। বাবার স্বপ্নটাও তো পূরণ করতে হবে, তাই না? আর গ্রামের এই মানুষগুলো, আমাদের বেগুনের চাটনি বিক্রির কি হবে? তোমরা তো আছোই, তোমরা সবাই মিলে সামলে নেবে। একা আমি আর কি করব? আমার কবে ফিরবি খোকা? চাইলেও তো আর আসতে পারবো না মা, তবে বছর 4 লাগবে। আমি তোমাকে চিঠি লিখবো মা, তুমি দেখো, দেখতে দেখতে সময় ঠিক চলে যাবে। তোমার কোথাও যেতে হবে না, তোমার স্বপ্ন তো পূরণ হয়েছে। আমার খোকা সবার সেরা। আমি মাস্টার ভাইয়ের সাথে কথা বলে এসেছি, পরশু নীলামায়ের সাথে খোকার বিয়ে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। বেগুনের চাটনির গ্রাম ছেড়ে ওর কোথাও যাওয়া হবে না। আমি বেগুনের চাষ করব, আর তোমরা চাটনি বানিয়ে বিক্রি করবে। শীতে বেগুনের চাটনি না হলে খাবারে তৃপ্তি আসে কখনো? বাবা, আমিও কথা দিলাম, তোমার এই গ্রাম ছেড়ে, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। আমার যে কি আনন্দ হচ্ছে। শোনো, আমার খোকার বিয়েতে বেগুন চাটনি দিয়ে সকলকে পেট পুরে ভাত খাওয়াবো। বেশ বেশ, তবে তাই হবে। এই সময়টাকে সকলে চিরকাল মনে রাখবে। নীলা মা, কোথায় তুই? হ্যাঁ বাবা, বলো। তোমার খুব খিদে পেয়েছে তাই না বাবা? তুমি একটু বসো, আমি এক্ষুনি ভাত বেড়ে আনছি, সাথে মাছ ভাজা। সবাই চারদিকে বেগুনের চাটনির জয়গান করছে। আমার পাতে একটু বেগুনের চাটনি না পড়লে কেমন হয় বলতো? কিন্তু তুমি তো বেগুন খেতে চাও না বাবা, তাই সাহস করে তোমার পাতে চাটনি দিতে পারিনি। তুমি বললে, আমি এখন সব গুছিয়ে আনছি। নিয়ে আয় মা, আর তো কালকের দিনটা, তারপরেই তুই পরের ঘরে চলে যাবি। আর তো চাইলেও আমার কাছে আসতে পারবি না রে। তোমার কাছে যখন ইচ্ছে তখন যদি আসতে না পারি, তবে আমার অন্যের ঘরে গিয়ে কাজ নেই। তুমিই তো আমার সব বাবা, তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো বলো? অমন কথা বলতে নেই রে মা।
মেয়েদের পরের ঘরে যেতে হবে, এটাই নিয়ম। আর এ তো আমাদের চেনা ঘর রে। কত ভালো ঘর, কত ভালো বর, কত ভালো সব ঘরের লোকজন। তুই ভালো থাকবি মা, তুই ভালো থাকবি। অনেক কথা হয়েছে, তুমি আগে খেতে এসো বাবা। বাহ, সত্যিই তো বেগুনের চাটনির কোনো তুলনায় হয় না। একদিন এই বেগুনের চাটনি আমাদের মাথা উঁচু করবে রে। নীলা, এই নীলা, ধনা ভাই, কি হয়েছে? শহর থেকে বেগুনের চাটনি নিতে যে গাড়ি আসার কথা ছিল সেটা আসেনি। গাড়ি না আসলে আমাদের সবার যে পথে বসতে হবে। সবাই ভয় কেন পাচ্ছ? বেগুনের চাটনি তো অনেকদিন ভালো থাকে। গাড়ি আজ না আসলে কাল আসবে, দু একদিন সমস্যা তো থাকতেই পারে। না না, গাড়ি আমাদের গ্রামে কোনোদিনও আসবে না। ওই মোড়লের লোকেরা গাড়িকে আটকে রেখেছে। গ্রামের সকলে অন্য কাজ করলে চাষের কাজ করবে কে? মোড়লের দাসত্ব করবে কারা? আমাদের কপালটা সত্যিই পোড়া। যুগের পর যুগ তো এভাবে চলতে পারে না। আজ মোড়লের একদিন কি আমার একদিন। মাথা গরম করিস না মা, তুই থাক, আমি গিয়ে মোরলের সাথে কথা বলবো। তবে আমি না আসা অব্দি কেউ ওদিকে যাবে না। যে বাড়িতে কোনোদিন আপনার যাওয়ার দরকার পড়েনি, আজ কেন? নীলার মাকে ওর বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিল। যে বাড়িতে নীলার মা যেতে পারেনি, ওই বাড়িতে এতদিন আমিও যাইনি। মামার বাড়ি হওয়ার পরেও ও বাড়িতে নীলা যায়নি। কিন্তু আজ গ্রামের উন্নয়নের প্রশ্ন, গ্রামের ভবিষ্যতের প্রশ্ন। আজ তো চুপ করে থাকবো না। নীলা, এত চিন্তা করো না। গ্রামের সবাই যখন একদিকে, তখন কিছুই হবে না। আমাদের বেগুন চাটনি বিক্রি করতে যদি বাধা পড়ে, তুমি তো দূর দেশে চলে যাবে। আমাদের আর ঘর বাঁধা হবে না। এমন কথা বলো না। ওই তো তোমার বাবা আসছে। কি সংবাদ? তোমাকে এমন দেখাচ্ছে কেন? বাবা, কি হয়েছে? তোমরা যে যার বেগুনের চাটনি নিয়ে এসো, গাড়ি এখনই আসবে। আর কেউ কখনো গাড়ি আটকাবে না। এই গ্রাম আমাদের, আর আমাদের মালিক আমরা নিজেরাই। একদম হক কথা। চলো চলো সকলে, আমরা সবাই চাটনি নিয়ে আসি। গ্রামে কাল বিয়ের আয়োজন হবে। চলো সকলে।